আজ আমরা শুরু করব বৃত্তীয় গতির দ্বিতীয় লেকচার এবং আজকে আমরা বৃত্তীয় গতির যে টাইপগুলো আছে অর্থাৎ ত্বরণের যে টাইপগুলো আছে অর্থাৎ অভিকেন্দ্র ত্বরণ এবং স্পর্শকীয় ত্বরণ এবং ওখান থেকে অভিকেন্দ্র বল সম্পর্কে এবং অপকেন্দ্র বল নতুন কিছু ট্রাম আজকে শিখবো এবং ওর যত রকম অ্যাপ্লিকেশনগুলো আছে সে সমস্ত কিছু ডিসকাস করব। তো চলো শুরু করি। আজকে পড়ব বৃত্তীয় গতির ত্বরণ। বৃত্তীয় গতির ত্বরণ। একটা বস্তু যখন বৃত্তীয় পথে ঘোরে তখন তার কত ধরনের ত্বরণ থাকতে পারে বলো? দেখো, ধরো একটা বস্তু একটা সেন্টারের সাপেক্ষে ঘুরতেছে, তাহলে ও ঘোরার সময় সবসময় একটা কেন্দ্রের দিকে একটা টান অনুভব করবে। যেমন তুমি যদি কোনো ঢিলকে বেঁধে যদি হাতের উপরে যদি ঘোরাও, দেখবে হাতের উপরে একটা পড়ে না টান, এবং বেশি টান পড়লে কি হয়, সুতাটা ছিঁড়ে যায়। তার মানে একটা এই কেন্দ্রের দিকে একটা টান আছে। তাহলে একটা ত্বরণ তো হবে যেটা হচ্ছে অভিকেন্দ্র ত্বরণ। অভিকেন্দ্র ত্বরণ। আরেকটা আছে সেটা হচ্ছে ওই ঢিলটা সবসময় চাই কি বলতো, ওই সোজা বেরিয়ে যাবে, হচ্ছে বলা হয় স্পর্শকীয় ত্বরণ। ঠিক আছে, মানে এই যে বৃত্তের এই স্পর্শক বরাবর বেরিয়ে যায় যে কোনো জায়গা থেকে। এখানে থাকলে এদিকে বেরাবে, এখানে থাকলে এই দিকে বেরানোর চেষ্টা করবে, এইদিকে থাকলে এইদিকে ত্বরণটা থাকবে। ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন বিন্দুতে তার ডিরেকশনটা চেঞ্জ হয়। ঠিক আছে, ওই মানে ওই স্পর্শকের দিকে জাস্ট বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটা হচ্ছে স্পর্শকীয় ত্বরণ। এটাকে ইংলিশে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে ট্যানজেন্ট অ্যাক্সিলারেশন, ট্যানজেন্টিয়াল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, ট্যানজেন্টিয়াল অ্যাক্সিলারেশন, সেন্ট্রিপিটাল আর ট্যানজেন্টিয়াল। একটা একটা করে পড়ি। প্রথম পড়ব আগে অভিকেন্দ্র ত্বরণ সম্পর্কে। অভিকেন্দ্র ত্বরণ। এই অভিকেন্দ্র ত্বরণের মুখটা কিন্তু সব সময় থাকে কেন্দ্রের দিকে, মানে এইখানে থাকলে এই দিক বরাবর ভেতর দিকে যাওয়ার চেষ্টা করতেছে, এখানে থাকলে এই দিক বরাবর, এখানে থাকলে এই দিক বরাবর, এখানে থাকলে এই দিক বরাবর। ঠিক আছে, সর্বদা যেই মানে যাকে কেন্দ্র করে গোল গোল করে ঘুরতেছে সেই কেন্দ্রের দিকে সবসময় কাজ করে এই অভিকেন্দ্র ত্বরণটা। ওকে লেখা হয়, যেহেতু সেন্ট্রিপিটাল, ওকে লেখা হয় এ অফ সি দ্বারা, এসি, এ সাফিক্সে সি। তার মানে এই দিক বরাবর কাজ করতেছে এক্সি গুলা, এসি এসি, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। একটু কাকে বলে ছোট্ট করে লিখে নেবো। আচ্ছা, তার আগে বলো, যদি এখানে কোণাটা যদি সমদ্রুতিতে যদি ঘুরে, কেন এখানে ত্বরণ থাকে? আমরা জানি সবসময় ত্বরণ আছে মানে কি এখানে অবশ্যই বেগটা পরিবর্তন হচ্ছে। বেগ না পরিবর্তন হলে কোথাও ত্বরণ থাকবে না। তা আমি যদি বলি ও যদি স্থির স্পিডে ঘুরে, তাহলে তো ত্বরণ থাকার কথা নয়। ত্বরণ থাকার কথা, স্পিড সেম থাকলেও ভেলোসিটি সেম নয়, মানে বেগ সেম নয়। বেগ মানে কি ভেক্টর রাশি, মান আর দিক দুটাকে বোঝায়। মানটাতে হয়তো স্থির আছে, হয়তো 5 মিটার পার সেকেন্ডে ঘুরতেছে, কিন্তু প্রত্যেক মুহূর্তে দেখো দিক পরিবর্তন হচ্ছে। এখানে যখন ছিল এই দিক বরাবর, মানে এই দিক বরাবর, এখানে ছিল এই দিক বরাবর, এখানে ছিল এই দিক বরাবর। ঠিক আছে, দিক পরিবর্তন হচ্ছে মানে বলতে পারো তুমি বেগের পরিবর্তন হচ্ছে। আর বেগের পরিবর্তন আছে মানে ওখানে অবশ্যই ত্বরণ আছে। এগুলো লজিক্যাল ব্যাপার। এখানে হচ্ছে স্পিড, যাকে বলা হয় দ্রুতি, সেটা কিন্তু ধ্রুব কনস্ট্যান্ট থাকতে পারে, কিন্তু বৃত্তপথে ঘুরতেছে মানে এখানে ভেলোসিটি কখনোই ফিক্সড নয়, মানে বেগটা হচ্ছে পরিবর্তনশীল, বেগ পরিবর্তনশীল। আর সেই কারণে এখানে বৃত্তপথে ত্বরণ আছে। বৃত্তপথে অলওয়েজ ত্বরণ একটা প্রেজেন্ট থাকবে। অভিকেন্দ্র ত্বরণ কাকে বলে একটু লিখে লো। বৃত্তাকার পথে সমদ্রুতিতে আবর্তনশীল কোনো কণার ওপর বৃত্তের কেন্দ্র অভিমুখী এবং দেখো ওই টানটা কি বরাবর হচ্ছে বলো তো? বলতে পারো ব্যাসার্ধ বরাবর। হ্যাঁ, যেইখানটাতে আছে ওই সোজা ব্যাসার্ধ,
সেই ডিরেকশন বরাবরই হচ্ছে, এমনটা হচ্ছে না যে এখান থেকে এই দিক বরাবর কোণা হয়ে গেল, ঠিক আছে, এমন নয়, সবসময় ওই সেন্টারের দিকে ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর, ব্যাসার্ধ বরাবর একটি ত্বরণ সর্বদা ক্রিয়া করে, সর্বদা ক্রিয়া করে, বলবে সেই ত্বরণকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ, সেই ত্বরণকে অভিকেন্দ্র ত্বরণ বলে। বস্তু যখনই বৃত্তপথে আবর্তন করবে সবসময় কেন্দ্রের দিকে একটা টান অনুভব করবে সব। এর একটু রাশিমালা জেনে রাখো, এগুলো ম্যাথ করতে লাগবে আর কি। রাশিমালাতে সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন বলছে এসি দ্বারা লেখা হয়, এসি সমান হয় ভি স্কোয়ার বাই আর। ভিটা তো সবাই জানো, এটা হচ্ছে দ্রুতি বলতে পারো, ওই স্পিড, কি স্পিডে ঘুরতেছে কোনটা সেটা, আর আরটা তো আছে বৃত্তপথের ব্যাসার্ধ। আচ্ছা, তুমি চাইলে এটাকে একটা অন্য ফর্মে নিয়ে যেতে পারো। আমরা অলরেডি সেই রৈখিক গতির সঙ্গে কৌণিক গতির একটা সম্পর্ক জানি, ভির সঙ্গে ওমেগার সম্পর্ক কি ছিল, ভি সমান হতো ওমেগা ইন্টু আর ছিল। তাহলে এখানে ভির জায়গায় ওমেগা ইন্টু আর লেখা যায়, তাহলে উপরে ভি স্কোয়ার জায়গায় লিখতে পারো ওমেগা স্কোয়ার আর স্কোয়ার, নিচে একটা আর আছে, একটা আর কাটবে, তাহলে এসি সমান আসবে ওমেগা স্কোয়ার আর। এই দুটো যে ফর্মুলা, একটা হচ্ছে এসি সমান হয় ভি স্কোয়ার বাই আর, ওটা গুরুত্বপূর্ণ, আর এসি সমান ওমেগা স্কোয়ার আর, যেখানে একটা মনে রাখো, বাদ বাকি তো এদিক ওদিক করে ক্যালকুলেশন তোমরা পেরিয়ে যাবে। উল্লেখ করে দিতে পারো এগুলো, জানো তোমরা ওমেগাটা হচ্ছে কৌণিক বেগ, কৌণিক বেগ ছাড়া। এবারে শিখবো 2 নম্বর টাইপের ত্বরণ, যেটা হচ্ছে স্পর্শকীয় ত্বরণ, ট্যানজেন্টিয়াল অ্যাক্সিলারেশন। তাহলে 2 নম্বর হেডিং লাগাও, যেটা করব স্পর্শকীয়, ট্যানজেন্টিয়াল অ্যাক্সিলারেশন বলে, স্পর্শকীয় ত্বরণ। একে স্পর্শকীয় বলে, অনেকে প্যারালাল অ্যাক্সিলারেশনও বলে, সমান্তরাল। কেন সমান্তরাল? দেখো এই বৃত্তপথে যখন ঘুরতিছে এই ত্বরণটাও কাজ করে। আচ্ছা, ট্যানজেন্টিয়াল বলছে যেটাকে লেখা হয় এ অফ টি দ্বারা, সেটা ছিল সেন্ট্রিপিটাল এ অফ সি, এটা ট্যানজেন্টিয়াল এ অফ টি, ঠিক আছে, এ সাপেক্ষে টি আর কি। কেন কে প্যারালাল বলে? ত্বরণটা আছে ওই দিক বরাবর, আর আমরা জানি ওই বিন্দুতে কোণা থাকলে ওর বেগ কোন দিকে হয়, ডিরেকশন কোন দিকে হয়, ওই দিক বরাবর হয়। তার মানে বেগটাও আছে ওই দিক বরাবর ভি, আর ওই স্পর্শক ত্বরণটা আছে ওই দিক বরাবর, ওই নাকি অনেকে বলে প্যারালাল অ্যাক্সিলারেশন। ঠিক আছে, সব নামগুলো মনে রাখা আর কি। অ্যাক্সিলারেশন যত জায়গায় যাবে, এখানে এদিকে আছে মানে এদিকে বেগও আছে ওই দিকে, ঠিক আছে, এখানে কোণা আছে মানে বেগ হচ্ছে এই দিক বরাবর আছে, ত্বরণ আছে ওই দিক বরাবর, ওই জন্য এগুলো বলা হয় প্যারালাল। এখানে তুমি কিভাবে বলবে যে এখানে ত্বরণ হবে? ত্বরণ আছে মানে আমাকে বেগের পরিবর্তন দেখাইতে হবে, নাহলে ত্বরণ হবে, ত্বরণ 0 হয়ে যাবে। তাহলে ধরো এই জায়গার বেগ আছে ভি, এই জায়গার বেগটা ধরো ভি প্রাইম আছে, এই জায়গার বেগ ধরো আছে ভি ডবল প্রাইম, এই জায়গার বেগ আছে ধরো ভি ট্রিপল প্রাইম। আমরা ত্বরণ সমান কি জানি? এমনি এখানে এটি লিখবো, ত্বরণ সমান হয় বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে। সেই সূত্র ছিল আমাদের কাছে ডিভি বাই ডিটি, মনে আছে? এ সমান হতো, তাহলে এখানে ডিডিটি অফ মড অফ ভি বলতে পারি। এখানে অবশ্যই বলবে ভি যদি দিতাম তাহলে সেটা হতো ভেলোসিটি, বেগ। এই যে ভি মড দিয়েছি ওটা দিয়েছি আমি দ্রুতি, মানে ওর মাথা থেকে উপাধি কমিয়ে ওকে নামাইছি মাঠে। এটা ভেক্টর রাশি বেগ, ঠিক আছে, আর মড করে দেওয়া মানে ও এখন স্কেলার হয়ে গেছে দ্রুতি। তার মানে একটা ব্যাপার বুঝো, যেহেতু আমি এখানে এই ভি মডের উপর ডেরিভেটিভ করছি, তার মানে স্পর্শকীয় ত্বরণ কিন্তু সব সময় থাকবে না। মানে থাকবে না বলতে কি, তাহলে একটা কেস করে নাও। কেসটা হচ্ছে যদি ভি কনস্ট্যান্ট থাকে,
একটা কেস করব যদি ওটা সমবৃত্তীয় গতিতে ঘুরতে থাকে, মানে স্পিডটা যদি সেম হয়, তাহলে স্পিড যদি সেম হয়, ভিতে ধ্রুবক, ধ্রুবকে ডেরিভেটিভ করলে কি হয়, তখন হচ্ছে এটির মান হবে 0, তখন কোনো স্পর্শকীয় ত্বরণই থাকবে না। কখন থাকবে, যদি গাড়ি ধরো তুমি একটা পার্ক আছে গোল মতো, চারদিকে রাস্তা আছে, তুমি সেই রাস্তা বরাবর ঘুরতেছো বা দৌড়াচ্ছ, যদি তুমি সবসময় একই স্পিডে দৌড়াও তাহলে তোমার কোনো স্পর্শকীয় ত্বরণ থাকবে না, 0। যদি তুমি একবার স্পিডকে বাড়াও, একবার স্পিড কমাও, তাহলেই একমাত্র থাকবে এখানে স্পর্শকীয় ত্বরণ। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝো। আগেরটা যেটা বলছিল অভিকেন্দ্র ত্বরণ, সেখানে কিন্তু অলওয়েজ প্রেজেন্ট ছিল, সবসময় ছিল। তুমি সেই তোমার স্পিড বাড়াও, স্পিড ঠিক রাখো, কারণ বৃত্তপথে ঘুরতেছে মানে কি, স্পিড সেম থাকলেও তার ভেলোসিটি চেঞ্জ হবে, ঠিক আছে, আর ভেলোসিটি চেঞ্জ হলে থাকবে অভিকেন্দ্র ত্বরণ। কিন্তু এখানে বলছে একমাত্র যদি স্পিডটাও যদি চেঞ্জ হয় প্রত্যেকটা রাস্তায়, ধরো এখানে আছে ভি, এখানে ভি প্রাইম, তাহলে এখানে ইকুয়াল হবে না। যদি ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু হয়ে যাবে 0, যদি আনইকুয়াল হয় তাহলে একমাত্র এটার প্রেজেন্ট থাকবে। তোমাকে তো মেন হচ্ছে দেখাতে হবে এখানে বেগের মানে স্পিডের পরিবর্তন। তো স্পিড যদি সেম হয়ে যায়, ধ্রুবক হয়ে যায়, তাহলে তো 0 হয়ে যাবে। বেগের পরিবর্তন না হলে ত্বরণে থাকার কোনো প্রশ্নই নেই। তাহলে ফর্মুলা থেকে মোটামুটি বলা যায় এখানে যে দ্রুতি পরিবর্তনের হারকেই যেন বলা হয় স্পর্শকীয় ত্বরণ। দেখছো কি, গাড়ি যদি হঠাৎ করে অ্যাক্সিলারেশন বাড়ি যদি স্পিডকে বাড়ায় তাহলেই একমাত্র স্পর্শকীয় ত্বরণ থাকতে পারে, নাহলে থাকবে না। কিন্তু অবশ্যই মনে রাখবে এই কেসের ক্ষেত্রে যেখানে ভি মানে এটা অ্যাকচুয়ালি ভির মড আর কি, ভির মড যদি ধ্রুবক হয়, স্পিড তো এটা হচ্ছে স্পিড, দ্রুতি, স্পিড যদি ধ্রুবক হয়ে যায় তাহলে এটি 0, কিন্তু এসি কিন্তু তখন থাকবে, যেটা আগে পড়ছিলাম এই যে সেন্টিমিটার অ্যাক্সিলারেশন, তার সূত্র কি ছিল, ω²r বা হয়তো v²r, ঠিক। যদি কোনো বৃত্তপথে একটা কণা সমদ্রুতিতে গতিশীল হয় তাহলে তার ক্ষেত্রে অভিকেন্দ্র ত্বরণ কত হবে আর স্পর্শকীয় ত্বরণ কত হবে বলো। স্পিড যখন কনস্ট্যান্ট হয়ে গেছে ভাববে স্পর্শকীয় ত্বরণ ভ্যানিস 0, কিন্তু স্পর্শকীয় ত্বরণ 0 হলেও অভিকেন্দ্র ত্বরণ থাকবে, কারণ সে কাজ করে ভেলোসিটির উপর, এ কাজ করে স্পিডের উপর, ঠিক আছে। এটা রীতিমতো তার অরিজিনাল সাইজে থাকবে। ত্বরণ আছে মানে এটা মাস দিয়ে গুণ করে দিলেই তো নিউটন দা বলছে F=ma, বল পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে অভিকেন্দ্র ত্বরণ থেকে পাবো অভিকেন্দ্র বল। আমরা এক্ষুনি যে অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা দেখছিলাম যে v²r বা ω²r, ওই রাশিমালাকে তো প্রুফ করা হলো নি, জোর করে ধরে নিয়েছি, আর প্রুফটা দেখলাম। চলো হেডিং লাগাও, অভিকেন্দ্র ত্বরণের মান, ও ওখান থেকে পাবো আমি অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল। একটা বৃত্তপথের গতি ধরো এইখানে একটা অবস্থায় কোণাটা ছিল, ঘুরতে ঘুরতে একটা সময় এখানেও যাবে, হ্যাঁ, দুটো বিন্দু নাম দিয়ে ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এখানে যখন ছিল এই দিক বরাবর একটা বেগ নিয়ে যাচ্ছিল, এখানে যখন ছিল তখন তার বেগের ডিরেকশন হয়ে গেছে এই দিক বরাবর, এই তো। ধরো এই সময় ছিল v1 বেগে গতিশীল, এখানে যাওয়ার পর হয়ে গেছে v2 বেগ, এগুলোতে ব্যাসার্ধ বোঝাচ্ছে r। কিন্তু দেখো বেগ আলাদা হলেও আমি ধরে নিচ্ছি ধরো স্পিড আছে সেম, কারণ স্পিড সেম থাকলেও তো অভিকেন্দ্র ত্বরণ থাকে, ঠিক আছে। তাহলে এখানে স্পিড বা বলতে পারে যেটা হচ্ছে বৃত্তপথের গতি বলে আর কি, ঠিক আছে। স্পিড থাকবে কনস্ট্যান্ট, ভির মডের ভ্যালু যা হবে v2-র মডের ভ্যালু তা হবে। আচ্ছা ধরো তাহলে দুটো যদি সেম হয়ে যায় তাহলে আমি ধরে নিই ধরো ভ্যালু আছে v-তে, ঠিক আছে, যেটা অবশ্যই কনস্ট্যান্ট। আর তাহলে ওই ডায়াগ্রামটা আমি বানাই একটু, দেখো এই যে এখানে একটা কোণ তৈরি হচ্ছে না দুটোর জন্য, ধরো এই দুটোর মাঝে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, ধরো যেখানে থিটা অ্যাঙ্গেল তৈরি হলো, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। দেখো এই রাস্তার শেষ বরাবর এদিকে v1, তাহলে এই v1 এর সঙ্গে এদিকে v2 একটা আবার একটা কোণ হয়েছে কি দেখতে পাচ্ছ,
তুমি এইটাকে এখানে কেটে নিয়ে বসাও। হ্যাঁ, ভেক্টর তো এরকম করা যায়, মান আর দিকটা সেম রাখতে হয়। এখান থেকে এটা তুলে নিয়ে যদি বসাও, দেখো এরকম আবার একটা ডায়াগ্রাম পাবে তুমি, সেটা এখানে দেখাচ্ছি। দেখো এই এরকম থাকবে একটা, এরকম থাকবে একটা। এইটা হচ্ছে V1, এইটা V2, আর অ্যাঙ্গেলটা তো সেম থাকবে থিটা। অবশ্যই ভেক্টর দিকগুলো বোঝাবে, এদিক বরাবর বেগগুলো আছে। তাহলে একটা ভেক্টর যদি বেগ যদি এদিক বরাবর হয়, একটা বেগ এদিকে হয়, তাহলে লব্ধি থাকবে একটা। সেই তুমি ত্রিভুজ তো ধরতে পারো, ধরো এই দিক বরাবর হবে, তাহলে সেই ত্রিভুজের ভেক্টর যোগের নিয়ম অনুসারে এই ভেক্টরের দিক এদিক বরাবর, এটা ওই দিক বরাবর, তাহলে এই দুটাকে যোগ করলে এর সঙ্গে হবে সমান। ধরলাম ধরো ওটা ডেল ভি মতো একটা কিছু হবে ভেক্টর, এগুলো অবশ্যই ভেক্টর চিহ্ন দিয়ে রাখো। আচ্ছা, এখান থেকে আমি ভেক্টরের ডায়াগ্রামে কি লিখতে পারি, তাহলে দেখো V1 প্লাস ডেল ভি করলে হবে V2 সঙ্গে সমান। এও তো যাচ্ছে ওই দিক বরাবর, এও যাচ্ছে ওই দিক বরাবর, তাহলে এই দিকটা যোগ করলে ওর সঙ্গে বিপরীত দিকে কি আছে, আছে এই দিকে, দেখছো? তাহলে এইটা সমান হবে এই দুটোর যোগফল। এগুলো ভেক্টরের ত্রিভুজ নিয়ম অনুসারে। তাহলে V2 সমান হবে V1 প্লাস, এবার তুমি সিম্পলি লিখতে পারো V2 ভেক্টর সমান V1 ভেক্টর প্লাস ডেল ভি ভেক্টর। তাহলে ডেল ভির মান কত আছে বলো তো? V2 ভেক্টর মাইনাস V1 ভেক্টর। এবার আমি জাস্ট, আচ্ছা এখানটা তো সেম আসতো, এখানে দেখো বেগের ছিল বলে এখানে বেগের লব্ধির মান আসছে একটা কিছু, এখানে আর আছে মানে দূরত্ব বলতে পারো, তাহলে এখানে তো আসবে ডিএস কিছু সামথিং, ডিএস, এখানে ডিএলএসই রাখো, ছাড়ো ডিএলএস। এবার আমি করব, যদি এই থিটাটা যদি ক্ষুদ্র হয়, এই যে অ্যাঙ্গেলটা আছে, অ্যাঙ্গেলটা যদি ক্ষুদ্র হয় তাহলে কি হবে? অ্যাঙ্গেল ক্ষুদ্র মানে কি বলতো, দুটো বিন্দু এখন খুব কাছাকাছি আছে, বুঝতে পারছো? এই যে এ আর বি ছিল, ও তো দূরে দূরে নাই, এ আছে অথবা বি আছে, তাহলে অ্যাঙ্গেলটা তো খুব ছোট হবে। একটা ছোট্ট অ্যাঙ্গেল ধরো ডি থিটা ফিটা আছে আর কি, ছোট্ট অ্যাঙ্গেল। তাহলে লিখতে পারো এখানে যে ধরি এ ও বির মধ্যে কোণ খুব ক্ষুদ্র, যেটা হচ্ছে ডি থিটা লিখছি আমি। আচ্ছা একটা ব্যাপার বুঝো, এও আছে থিটা কোণে, এও আছে থিটা কোণে, বা এখন হয়ে গেছে এ ডি থিটা, এ ডি থিটা। তাহলে দুটো যদি সদৃশ্যকোণী ত্রিভুজ হয়, তাদের পরপর দুটো বাহুর অনুপাত হবে সেম, জানো কি? হ্যাঁ, তাহলে এখানে বলতে পারি আমি ডিএস বাই আর, এখানে বলতে পারি ডিভি বাই ভি, এর একটা বাহু ইন্টু একটা বাহু মানে ডিভাইড বাই ইকুয়াল টু হবে এর একটা বাহু বাই আর একটা বাহু। মানে এখন অ্যাকচুয়ালি ওই ভিতরের যে অ্যাঙ্গেলটা আছে আর কি, মানে এদিকে ছিল আর, এদিকে ছিল আর, এই দিক বরাবর এখন আগে ছিল ডেল এস, এখন অ্যাঙ্গেল ছোটো হয়ে গেলে ওটা হয়ে যাবে ডিএস। এই অ্যাঙ্গেলটা আছে এখন ডি থিটা, এটাও ধরো সেম মতো আসবে আর কি, এইভাবে অ্যাঙ্গেলটা আছে ডি থিটা, এটা ছিল V2 V1, এটা হয়ে যাবে এখন ডিভি। তাহলে এখানে কি লিখতে পারি দেখো, ডিএস বাই আর, এখানে লিখবো ডিভি বাই ভি। মনে রাখবে এই ভি কিন্তু ভেক্টর নয়, ঠিক আছে? এই ভি সব স্কেলার। আচ্ছা, ওই পাশে ব্যাপারটা লিখে রাখতে পারো যে যেহেতু দুটি ত্রিভুজ সিমিলার আর কি, বা সদৃশ, তাই এইভাবে লেখা যায়। এবার লিখবে উভয় পক্ষকে ডিটি দ্বারা ভাগ করে পাই, ডিটি দিয়ে ভাগ করে পাই। তাহলে কি হবে, একটা হবে ডিএস বাই ডিটি ইন্টু আর যেমন ছিল থাকবে, এদিকে হবে ডিভি বাই ডিটি ইন্টু ভি যেমন ছিল থাকবে। তাহলে এখানে দেখো ডিএস বাই ডিটি ওটাকে লেখা যায় ভি, আর ডিভি বাই ডিটিকে লেখা যায় ত্বরণ এ। কোথা দেখাবো, এর পাশে দেখে দিল। তাহলে এটা হবে ভি বাই আর সমান এ বাই ভি। আর এখানে ত্বরণ মানে কি ছিল, অভিকেন্দ্র ত্বরণ, তাই এ মানে হচ্ছে এসি, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। দেখো সূত্র প্রমাণ হয়ে গেছে। তাহলে এসি সমান কি আসবে, ভি স্কোয়ার বাই আর। জাস্ট দেখো কোনাখানি গুণ লাগাও, এসি সমান আসবে ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ, তাহলে পেয়ে গেলে তোমরা অভিকেন্দ্র ত্বরণের রাশিমালা এসি সমান ভি স্কোয়ার বাই আর। এটাই আমরা তখন ধরে নিয়েছিলাম, এখন প্রুফ হয়ে গেল।
এবার তুমি ভির জায়গায় ওমেগা লিখতে পারো, তাহলে আসবে ওমেগা স্কোয়ার ইন্টু আর, সেম আসবে। তাহলে দেখো ওখানে এসির মান পেলাম আমি ভি স্কোয়ার বাই আর, ভির জায়গায় যদি তুমি ওমেগা আর বসাতে তাহলে আসতো ওমেগা স্কোয়ার ইন্টু আর। এটা তো বেরালো তোমার অভিকেন্দ্র ত্বরণ, আর এটা বের করতে বলছে অভিকেন্দ্র বল। সিম্পল এটা মাস দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। এফ সমান এম এ হয়, এ আছে, এটা এম দরকার। তাহলে এবার করবো অভিকেন্দ্র বল। অভিকেন্দ্র বল একে লেখা হয় এফ সি দ্বারা। সেন্ট্রিপিটাল মানেই হচ্ছে সব একটা করে সি থাকবে, সে ত্বরণ হোক আর বল হোক যাই হোক। এফ সি সমান কি আসবে এম ইন্টু এস সি, এর সঙ্গে একটা এম গুণ করলে হয়ে যাবে। নিউটন বলে গেছে এফ সমান এম এ হয়, তাহলে এটা আসবে একটা এম ভি স্কোয়ার বাই আর, এর সঙ্গে এম গুণ করে দিচ্ছি, বা বলতে পারো এম ওমেগা স্কোয়ার আর। এই এতগুলো রাশিমালা হয়, যখন যেটা দরকার তখন সেটা লাগাবে। সিম্পলি এর সঙ্গে এম গুণ করে দিলে তো হয়ে যাবে, সেটাই করছি। এইবারে অভিকেন্দ্র বলের ডিরেকশন সম্পর্কে মাঝে মাঝে জিজ্ঞেস করে আর কি, যে দিক কি হবে, হ্যাঁ এই ত্বরণ কোন দিকে কাজ করে। সংজ্ঞাতে যদি বলা আছে যে সর্বদা কেন্দ্র অভিমুখী হয়, তোমার এই দিক বরাবর যদি এফসি কাজ করে, হ্যাঁ তাহলে এই কোণটা যদি থিটা ধরো তুমি, তাহলে এইটা আসবে এফসি কস থিটা। এবার তুমি বলো এই স্পর্শকের সঙ্গে ওইটা কত কোণ করে, 90 ডিগ্রি। তাহলে কস 90 মানে 0, কস 90 মানে 0। তার মানে এর এই দিক বরাবর যেটা ছিল v1 বেগটা ছিল, তার মানে এই যে ত্বরণটা, এই ত্বরণ কখনোই এই v1 বেগকে বাড়াতে সাহায্য করেনি, ও সবসময় কাজ করে ভিতর দিকে। মানে এই উপাংশটা হয়ে যাবে অ্যাকচুয়ালি 0, যেহেতু থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তার মানে বলবে পরিষ্কার যে যেহেতু ওই দিকের উপাংশটা v1 এর সঙ্গে হচ্ছে সমান্তরাল, হচ্ছে v1 এর সঙ্গে সমান্তরাল, তাই ওটা ওই দিকের উপাংশ হয় 0। তখন ওটা হচ্ছে শুধুমাত্র কাজ করে কেন্দ্রাভিমুখীতে, কেন্দ্রাভিমুখী। এটা দীর্ঘই হবে বোধ হয়, যাই হোক। তোমাকে মেন জিজ্ঞেস করতে পারে যে অভিকেন্দ্র ত্বরণ বা অভিকেন্দ্র বল কি বস্তুর গতিকে বাড়াতে পারে? গতি বাড়াতে পারে না, ওই দিক বড় উপাংশ 0 তো ওই দিক বড় কাজই করবে না কোনো। আর বাকি এর ডেফিনেশন তোমরা বইতে দেখে নাও, ঠিক আছে, লেখাচ্ছি না আর। এবার মাঝে মাঝে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে তোমাকে, এই অভিকেন্দ্র বলকে কার্যহীন বল বলে কেন? ভালো প্রশ্ন, কেন বলে বলো? অভিকেন্দ্র বলকে বলা হয় কার্যহীন বল, হোয়াই, কেন? কার্যহীন বল কাকে বলে? যখন বল আর সরণ পরস্পরের সঙ্গে 90 ডিগ্রি হয়। যদি দেখো বল আছে এই দিক বরাবর, হ্যাঁ, সরণ হচ্ছে ওই দিক বরাবর, তাহলে পরস্পর কোণ কত আছে? 90 ডিগ্রি লম্ব। তো যদি সে আমরা একটা কেস জানতাম, যদি এই দিক বরাবর যদি সরণ হয়, তার বল যদি থাকে এই দিক বরাবর, তাহলে ওই বলকে বলা হতো কার্যহীন বল। কারণ কি? কারণ কৃতকার্য ডব্লিউ সমান কি হয়? এফ ইন্টু এস, মানে এক্স আছে এখানে, এফ ডট এস, এই তো এক্স ডট প্রোডাক্টে ভাঙলে কি হতো? কসে আসতো, তাহলে আসতো এফ এক্স কস থিটা। থিটা যদি 90 হয়ে যায় তাহলে ডব্লিউ হয়ে যাবে 0। থিটা 90, কস 90 মানে 0, তাহলে এই পুরো পোর্শনটাই 0, তাহলে কৃতকার্য হয়ে যাবে 0। যেহেতু এখানে বলবে যে অভিকেন্দ্র বল আছে কেন্দ্রাভিমুখী আর কোণার সরণ হচ্ছে ওই স্পর্শক বরাবর, তাই পরস্পরের কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাই হচ্ছে এই অভিকেন্দ্র বলটা হচ্ছে একটা কার্যহীন বল। ওই জন্য তো বললাম যে অভিকেন্দ্র বল থাকলে এই v1 এর মানটা ফিক্সড থাকে, v1 এর মান বাড়ে না। তুমি ভাবছো বল আছে মানে নিশ্চয়ই বেগ একটু বেড়ে যাবে, ও আশা তোমার পূরণ হবে না। এইবারে হেডিং লাগাও, শিখবো আমরা অপকেন্দ্র বল, যাকে ইংলিশে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। এই বল বেসিক্যালি একটা অলিক বল, যাকে ইংলিশে বলা হয় সিউডো ফোর্স। সিউডো ফোর্স মানে যাকে বলা হয় অলিক বল।
এই অলিক বলের ব্যাপার আমরা যখন সে একমাত্রিক গতি পড়ি সেখানে কিছুটা বলছিলাম, সে নিউটনের গতিসূত্রের ক্ষেত্রে বলছিলাম যে একটা জায়গায় আছে যেখানে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য নয়, সেখানে এক্সট্রা করে একটা অলিক বলের ক্যালকুলেশন করে তারপর কাজ করতে হয়। হ্যাঁ, এই তো অজড়ত্বীয় জড়ত্বীয় দুরকম ছিল। তাহলে দুটো ব্যাপার ছিল, একটা হচ্ছে অজড়ত্বীয়, একটা জড়ত্বীয়। একটা ছিল ইনার্সিয়াল ফ্রেম, একটা ছিল নন ইনার্সিয়াল। এটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্র, এটা হচ্ছে অজড়ত্বীয়। জড়ত্বীয় নির্দেশতন্ত্র তাকেই বলে যার সিস্টেমের ত্বরণ 0, যার নির্দেশতন্ত্রের ত্বরণ 0, আর যেখানে নির্দেশতন্ত্রের ত্বরণ থাকবে, ঠিক আছে, বেশি বলতে পারে নট ইকুয়ালস টু 0, সেটাকে বলা হয় অজড়ত্বীয়। এখানে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য, এখানে নিউটনের গতিসূত্র প্রযোজ্য নয়। প্রযোজ্য নয়। এবার এই যে অলিক বলে সিউডো ফোর্স আসছে, এটা কোথায় থাকবে কোথায় থাকবে না তোমরা নিজেরাই বলো। আমরা এক্ষুনি পড়ে আসছিলাম বৃত্ত পথে ঘুরতেছে মানে কি, তার সবসময় ত্বরণ থাকবে, কারণ বেগ সবসময় পরিবর্তন হচ্ছে। তো ত্বরণ যদি থেকে যায় ওটা হবে অবশ্যই নন ইনার্সিয়াল ফ্রেম, ঠিক আছে, ওখানে থাকবে অবশ্যই সিউডো ফোর্স অলিক বল অ্যাজ এ অপকেন্দ্র বল। তার মানে ইনার্সিয়াল ফ্রেমের ক্ষেত্রে এই অপকেন্দ্র বলের ক্যালকুলেশন করা বোকামি হবে, থাকবেই নি। এই হচ্ছে ভূতের মতো একটা এলাকার মানুষ যারা ভূতকে বিশ্বাস করে তাদের কাছেই দেখা দেয়, যারা একটু নাস্তিক লোক তাদের কাছে ধরা পড়েনি। বুঝতে পারছ? বলবো যে বৃত্তগতির ক্ষেত্রে এই অপকেন্দ্র বল কেন থাকে, তুমি বলবে যে যেহেতু আমরা জানি বৃত্তগতির ক্ষেত্রে ত্বরণ সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন যেটা ছিল এসসি, সেটা হচ্ছে নন জিরো হয়, মানে জিরো হয় না, ঠিক আছে, জিরো হয় না, সেই জন্য ওটা হয়ে যায় একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর ওর ক্ষেত্রে অবশ্যই থাকবে একটা অলিক বল। অলিক বল বিভিন্ন রকম হয়, তার মধ্যে একটা হচ্ছে অপকেন্দ্র বল। এই রাশিমালা মনে রাখবে, আমরা যে অভিকেন্দ্র বল পড়ছিলাম এর আগে, অভিকেন্দ্র বল অপকেন্দ্র বল দুটোর ভ্যালু সেম হয়, শুধু একটা কাজ করে কেন্দ্রের দিকে, একটা কাজ করে কেন্দ্র থেকে বাইরের দিকে, জাস্ট ইকুয়াল বাট অপোজিট, ঠিক আছে। তাহলে অপকেন্দ্র বলের রাশিমালা এরকম হবে, অপকেন্দ্র বল সেন্ট্রিফিউগাল বলে এফ, সেন্ট্রিফিউগাল বলে এফ অফ সি এফ সেন্ট্রিফিউগাল, তাহলে হবে মাইনাস অফ এম এসসি। সেন্ট্রিপিটাল ফোর্সে ছিল মানে অভিকেন্দ্র বলে ছিল এম এসি, এটা শুধু মাইনাস হয়ে গেছে একটা, হ্যাঁ, এই বৃত্ত থেকে বাইরের দিকে কাজ করে। দেখো কেন একে এই ভূতের মতো বলা হয় অলিক ব্যাপার, একটা জাস্ট উদাহরণ দিয়ে ভালো বুঝতে পারবে। ধরো তুমি নাগরদোলাতে ঘুরতেছ গোল গোল করে, তোমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমি বোধহয় এই ফিকা হয়ে গেলাম বাইরের দিকে, মানে এই তো বৃত্তপথে ঘুরতেছে ব্যাপারটা, হ্যাঁ, তোমার মনে হচ্ছে যখন বিশেষ করে এই জায়গাগুলোতে যাবে মনে হয় যেন এই বোধহয় দিকে ফিকা হয়ে গেলাম আমি, মনে হয়। তাহলে তোমার কেন্দ্র থেকে বাইরের দিকে ফিকা হয়ে যাবার বল, তাহলে ওটা কী বল হবে? অপকেন্দ্র বল। যেটা তুমি বুঝতে পারতেছো কিন্তু তোমার ঘরের লোক যে বাইরের সিস্টেমে দাঁড়িয়ে দেখতেছে ব্যাপারটা, তাদের একবার মনেও হবে নি যে তুমি ওদিকে ফিকা হয়ে যাবে। সে কি দেখতেছে, তুমি তো গোল গোল করে ঘুরতেছ, তার মানে তোমার কেন্দ্রের দিকে একটা টান আছে। তার মানে এই সিস্টেমের বাইরের থেকে দেখলে তুমি দেখবে ওটা হচ্ছে অভিকেন্দ্র বল, ওই সিস্টেমের ভিতরে ঢুকে যে দেখলে তুমি মনে হবে যে বাইরের দিকে একটা বল কাজ করতেছে। তার মানে একটা বল তোমার উপর অ্যাপ্লাই হচ্ছে, অন্য একজন তার প্রভাব বুঝতে পারেনি, এটা ভূতের মতো। তো অন্ধকার রাস্তাতে যাচ্ছ দু বন্ধু, একজন ভূতকে বিশ্বাস করে একজন করেনি, যে করেনি সে ইজিলি যাচ্ছে, আর যে করে সে একবারে তার অবস্থা খারাপ, তাহলে ওটা তো ভূতের মতোই হবে। যদি রিয়েল হতো তাহলে দুজনেরই একই ফিলিংস আসতো, ঠিক আছে, এই ব্যাপার। তাহলে দেখো যেটা বুঝলাম আমরা, এই ভেতর দিকে কাজ করে অভিকেন্দ্র বল এফ সি, আর বাইরের দিকে কাজ করে এখন দেখলাম এফ অফ সি এফ সেন্ট্রিফিউগাল ফোর্স অপকেন্দ্র বল। এবার কখন কোনটা দেখবে একটু বলতে পারো, যদি স্থির নির্দেশতন্ত্র থাকে,
স্থির নির্দেশতন্ত্র। যেমন তোমার বাড়ির লোক হচ্ছে মাঠে দাঁড়িয়ে আছে চুপচাপ, তাহলে তার তো নির্দেশতন্ত্র স্থির আছে। সে দেখবে নির্দেশতন্ত্রের ক্ষেত্রে যদি কেউ দেখে, তাহলে সে দেখবে সেন্ট্রিপিটাল ফোর্স, মানে অভিকেন্দ্র বল। আর যদি কেউ গতিশীল নির্দেশতন্ত্র থেকে দেখে, যেমন তুমি হচ্ছে গোল গোল ঘুরতেছ, তোমার ক্ষেত্রে গতিশীল নির্দেশতন্ত্রের ক্ষেত্রে সে দেখবে অপকেন্দ্র বল। আচ্ছা, এসির মান তো আমরা জানি সেই v²/r হয়, হ্যাঁ? তাহলে -mv²/rও লেখা যায়, -m⍵²r তাও লেখা যায়, সব সেন্ট্রিফিউগাল ফোর্সের। জাস্ট একটা মাইনাস লাগিয়ে দেবে। তাহলে বলো তো, তুমি যদি কোনো ঢিলকে হাতে করে যদি ঘুরাও, তোমার হাতের উপরে টান তৈরি হয়। তোমার হাতের টানটা দেখবে তৈরি হয় এই দিক বরাবর, আর ওর ফলে সুতাতে তো একটা অন্যদিকে টান তৈরি হয়। সুতা চাই কি ছিঁড়া হয়ে পালিয়ে যাক, ঠিক তো? তার মানে সুতার টানটা বাইরের দিকেই থাকে অ্যাকচুয়ালি, ছিঁড়ে গেলে তো ওইদিকে ফিকে হয়ে পালিয়ে যায়, মানে ওই সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য যায়। তাই তুমি সুতোর টান এভাবে ক্যালকুলেশন করতে পারো। সুতোর টান টি বলে তো, টেনশন টি সমান হবে m⍵²r। এই সূত্রগুলো জাস্ট আমাদের পরবর্তীকালে ম্যাথমেটিক্যাল প্রবলেমে কাজে লাগবে। মনে রাখবে এটা ডিউ টু সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য, মানে অপকেন্দ্র বলের জন্য হচ্ছে, ঠিক আছে? অপকেন্দ্র বলের জন্য আসছে সুতোর টান। সুতো ছিঁড়ে গেলে কখনোই ঢিল তোমার দিকে আসে না, এটা ভালো লক্ষণ। এটা হচ্ছে একমাত্র অপকেন্দ্র বল বলে, যদি অভিকেন্দ্র বলে তো তুমি বিপজ্জনক। সুতা ছিঁড়ে গেলে তোমার দিকে ঢিলটা আসবে, ঠিক আছে?